Hello and welcome to TALANTA's 50-day online crash course. আজকে আমরা এই ক্র্যাশ কোর্সে ডে 32তে অ্যান্ড আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব হিউম্যান ফিজিওলজি সেটা হচ্ছে ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস। তাহলে আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে bulk of carbon dioxide released from body tissues into the blood is present as option A bicarbonate in blood plasma and RBCs, option B free CO2 in blood plasma, option C 70% carbaminohemoglobin and 30% is bicarbonate, option D carbaminohemoglobin in RBCs. আমরা বেসিক্যালি জানি যে যখন CO2 ট্রান্সপোর্ট হয় তখন সেটা আইদার হতে পারে ইন দ্য ফর্ম অফ বাইকার্বনেট আয়ন্স অ্যাজ ফ্রি CO2 ইন দ্য ব্লাড প্লাজমা, অথবা সেটা হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করে কার্বামাইনোহিমোগ্লোবিনের থ্রু দিয়েও ট্রান্সপোর্ট হতে পারে। ম্যাক্সিমাম মেজরিটি যে ট্রান্সপোর্টটা অফ কার্বন ডাইঅক্সাইড ইন আওয়ার বডি টিস্যুজ সেটা হয় বেসিক্যালি অ্যাবাউট 75% বেসিক্যালি অ্যাজ বাইকার্বনেট আয়ন্স ইন ব্লাড প্লাজমা। তাহলে আমাদের কারেক্ট অপশন এখানে হচ্ছে অপশন এ, bicarbonate in blood plasma and RBCs. Next, a large proportion of oxygen is left unused in the human blood even after its uptake by the body tissues. This O2, option A, acts as a reserve during muscular exercise, option B, raise the pCO2 of blood to 75 millimeter of Hg, option C, is enough to keep oxyhemoglobin saturation at 96%, option D, helps in releasing more O2 to the epithelial tissues. বেসিক্যালি আমাদের যে আনইউজড যে রিজার্ভ অক্সিজেনটা থাকে বডিতে সেটার যে কাজটা সেটা হচ্ছে বেসিক্যালি এক্সট্রা এনার্জি যখন আমাদের দরকার পড়ে, এবং সেটা কখন দরকার পড়ে, যখন আমরা ইন্টেন্স কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে ইনভলভড হই, সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করার জন্য এই রিজার্ভ অক্সিজেনটা লাগে। তাহলে এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে কারেক্ট অপশনটা হবে অপশন এ, acts as a reserve during muscular exercise. Next, oxygen dissociation curve of hemoglobin is option A sigmoid, option B hyperbolic, option C linear, option D hypobolic. Basically oxygen dissociation curveটা একটা S shaped curve, অর্থাৎ একটা sigmoid curve, এবং এই যে নেচারটা অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভের, এটা বেসিক্যালি এরকম হয় বিকজ অফ দ্য ইন্টারাকশন বিটুইন অলরেডি হিমোগ্লোবিনের সাথে বাউন্ড হয়ে আছে যে অক্সিজেনগুলো অ্যান্ড যে অক্সিজেনগুলো ইনকামিং মানে এসে বাইন্ড করবে হিমোগ্লোবিনে। আমরা জানি হিমোগ্লোবিন বেসিক্যালি 4টে অক্সিজেন মলিকিউলকে বাইন্ড করতে পারে। তো প্রথমে যখন হিমোগ্লোবিনটা কমপ্লিটলি আনস্যাচুরেটেড উইথ অক্সিজেন, সেই সময় ফার্স্ট অক্সিজেন অ্যাটমটা বা ফার্স্ট অক্সিজেন মলিকিউলটা ঢুকতে সবচেয়ে সমস্যাটা হয়, ডিফিকাল্টি হয়, যার জন্যে আমাদের এস শিফট কার্ভের নিচেটা আমরা দেখতে পাই একটা ল্যাগ ফেজ চলে। এই একটা হিমোগ্লোবিন, এই একটা অক্সিজেন মলিকিউল বাইন্ড করে যাওয়ার পরে সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ অক্সিজেন মলিকিউলগুলো বাইন্ড করাটা খুব তাড়াতাড়ি হয়, এফিসিয়েন্সিটা বেড়ে যায় অফ বাইন্ডিং, যার জন্য এখানে একটা লগ ফেজ তৈরি হয়। এবার অ্যাগেন 4টে অক্সিজেন মলিকিউল যখন বাইন্ড করে যাচ্ছে তখন আমার হিমোগ্লোবিন মলিকিউলটা স্যাচুরেটেড উইথ অক্সিজেন, তো সেই অবস্থায় আর ইনকামিং অক্সিজেন মলিকিউলস বাইন্ড করতে পারছে না। তো সেই জন্য এখানে অ্যাগেন একটা প্লেটো শেপ স্ট্রাকচার আমরা দেখতে পাই। তো এই জন্যেই আমাদের অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভের প্যাটার্নটা বেসিক্যালি সিগময়েড বা এস শেপড হয়। তাহলে আমাদের কারেক্ট অপশন এ। Next, which one of the following organs in the human body is most affected due to shortage of oxygen? আমাদের বডিতে প্রত্যেকটা অর্গানেরই প্রত্যেকটা টিস্যুরই অক্সিজেন দরকার, কিন্তু সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হয় অক্সিজেনের সাপ্লাই না পেলে যে অর্গানটা, সেটা হচ্ছে আমাদের ব্রেন। অক্সিজেনের যদি অল্প কিছু সময়ের জন্য যদি অক্সিজেন ডেফিসিয়েন্সি হয় প্রায় কয়েক মিনিট, তাহলে পর্যন্ত ব্রেন স্ট্রোক হয়ে যেতে পারে। সেম জিনিসটা হার্টের ক্ষেত্রেও হয়, বাট ব্রেনের যে এক্সটেন্টে ক্ষতিটা হয় হার্টের ওই এক্সটেন্টে ক্ষতিটা হয় না। তাহলে ব্রেন ইজ দ্য মোস্ট ভাইটাল অর্গান ইন আওয়ার বডি, অ্যান্ড অক্সিজেনের ডেফিসিয়েন্সিতে সবচেয়ে বেশি ক্ষতিটা হয় আমাদের ব্রেনের।
কোয়েশ্চেন নাম্বার 5 বলছে when CO2 concentration in blood increases breathing becomes, যখন CO2 concentration ব্লাডে বেড়ে যায় তখন অ্যাসিডিটি বেড়ে যায় ব্লাডে। তো ইন সাচ আ কন্ডিশন কি হবে অফ দ্য ব্রিদিং প্রসেস? অপশন এ বলছে ইট উইল বিকাম শ্যালোয়ার অ্যান্ড স্লো, অপশন বি বলছে দের ইজ নো এফেক্ট অন ব্রিদিং, অপশন সি বলছে স্লো অ্যান্ড ডিপ, অপশন ডি বলছে ফাস্টার অ্যান্ড ডিপার। তো বেসিক্যালি আমার CO2 কনসেন্ট্রেশন ব্লাডে বেড়ে গেছে মানে হচ্ছে আমাকে এটাকে নিউট্রালাইজ করার জন্য আই নিড মোর O2। তো সেই জন্যে মোর O2টা পাওয়ার জন্যে আমাকে আরও বেশি করে ইনহেল করতে হবে। তো সেই জন্যে ব্রিদিংটা ফাস্টার হয় অ্যান্ড ডিপার হয়, যাতে আমি বেশি পরিমাণে O2 ইনহেল করতে পারি। তাহলে কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি, ফাস্টার অ্যান্ড ডিপার। নেক্সট, এমফাইসিমা ডেভেলপস মেনলি বিকজ অফ। এমফাইসিমা বেসিক্যালি হচ্ছে আমাদের অ্যালভিওলার ড্যামেজ। এইটা মেনলি হয় বিকজ অফ বিভিন্ন রকম টক্সিক সাবস্টেন্সেস দ্যাট কজ ইনফ্লেমেশন অফ দ্য অ্যালভিওলাই। এবার এই টক্সিক সাবস্টেন্সগুলো কি? সেটা হচ্ছে অ্যালকোহল বা আমাদের টোব্যাকো, এই সময় অ্যালকোহল ফিউমস, টোব্যাকো ফিউমস, এক্সস্ট ফ্রম অটোমোবাইলস, এই সমস্ত। এখানে যে অপশনটা হবে সেটা হচ্ছে অপশন সি, সিগারেট স্মোকিং। এছাড়াও একটা কারণ আছে, there is a particular enzymatic path, সিগারেট স্মোকিংয়ের জন্য যে পার্টিকুলার এনজাইমটা অত্যধিক অ্যাক্টিভেটেড হয়ে গিয়ে অ্যালভিওলার ওয়ালগুলোকে ড্যামেজ করতে থাকে এবং সেই কারণেই এমফাইসিমা ডেভেলপ করে। নেক্সট, ডিউরিং ইন্সপিরেশন দ্য ডায়াফ্রাম, যখন আমরা ইন্সপায়ার করি তখন ডায়াফ্রামটার কী অবস্থা হয়? অপশন এ রিল্যাক্সেস টু বিকাম ডোম শেপড, অপশন বি কন্ট্রাক্টস অ্যান্ড ফ্ল্যাটেন্স, অপশন সি এক্সপ্যান্ডস, অপশন ডি শোজ নো চেঞ্জ। আমরা ইন্সপায়ার করতে চাইছি মানে আমরা আমাদের লাংসগুলোকে ফিল করতে চাইছি উইথ এয়ার। তোমার লাংসগুলো যদি ফিল করতে হয় তাহলে আমার থোরাসিক ক্যাভিটির ভলিউমটাকে বাড়াতে হবে। থোরাসিক ক্যাভিটির ভলিউমটাকে বাড়ানোর জন্য আমার ডায়াফ্রামটাকে ওই যে এলিভেটেড যে ডোম শেপ স্ট্রাকচারেও থাকে সেটাই থাকলে চলবে না, ইট হ্যাজ টু ফ্ল্যাটেন। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে দ্য ডায়াফ্রাম হ্যাজ টু কন্ট্রাক্ট অ্যান্ড ফ্ল্যাটেন, অপশন বি। নেক্সট, the oxygen binding curve for myoglobin is steep and shifted to the left of the same curve for hemoglobin. This indicates that option A, people with myoglobin are acclimated for life at high altitudes. Option B, myoglobin occurs in high concentration in the human fetus. Option C, myoglobin does not function well at high percentage saturation of oxygen. Option D, myoglobin picks up and releases O2 at lower PO2 levels than does hemoglobin. So basically একটা লেফট শিফট যদি আসে আমার এই কার্ভে, তার মানে আই এম শিফটিং টুয়ার্ডস লোয়ার PO2 লেভেলস, তার মানে আমার পিগমেন্টটা ইজ ফাংশনাল অ্যাট লোয়ার PO2 লেভেলস, অর্থাৎ মায়োগ্লোবিন লেসার পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনেও ফাংশন করতে পারবে। তো সেই জন্য এখানে আমার কারেক্ট অপশনটা হবে অপশন ডি। সিম্পলি যদি আমরা কার্ভটা মাথায় রাখি সেখান থেকে we can answer this question. Next, a person can hold his breath longer if he gradually exhales and if he keeps his lungs fully expanded. This phenomenon is due to the fact that option A, concentration of CO2 in the blood decreases, lessening the excitatory input to the carotid bodies. Option B, he is then using less O2 as his thoracic muscles are not working as hard. Option C, stretch receptors in his lungs are then not firing as much, thus lessening the excitatory input to the expiratory centers. Option D, he is preventing the pressure in his lungs from increasing too much. বেসিক্যালি যেটা হয়, আমরা যখন ইন্সপিরেশন করি তখন আমাদের চেস্ট ক্যাভিটিটা এক্সপ্যান্ড করে, এই জন্যে এই এক্সপ্যানশনটার জন্য আমাদের স্ট্রেচ রিসেপ্টরগুলো অ্যাক্টিভেট হয়ে যায় এবং সেগুলো আমাদের মেডুলার মধ্যে যে এক্সপিরেটরি সেন্টারটা রয়েছে সেটাকে ট্রিগার করে। এবার তার ফলে আমরা এক্সেল করি। এবার যখন আমি পার্শিয়াল এক্সেলেশন করছি এই যে ইন্টেন্সিটিটা, এই যে রিফ্লেক্সটার, সেই ইন্টেন্সিটিটা অনেকটা কমে যায়। সেই কারণে আমার যে এক্সাইটেশন সেটাও কম হয়, অর্থাৎ আমি যখন স্লোলি গ্র্যাজুয়ালি যখন এক্সেল করছি তখন আমার পরবর্তী ইন্সপিরেশনটা করার যে রিফ্লেক্সটা, মানে আমি একবার এক্সেল করলাম গ্র্যাজুয়ালি,
তার কারণে আমার পরবর্তী অক্সিজেন নেওয়ার যে 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 অ্যাফিনিটিটা বা যে পোটেনশিয়ালটা সেটা কমে যাবে। আমি যদি ফর এক্সাম্পল আমি যদি একটা ডিপার এক্সেল করি, একটা লং ব্রেথ যদি নিই, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী যে ইন্সপিরেশনের ইভেন্টটা হবে সেটাও হ্যাজ টু বি ডিপ। কিন্তু যদি আমি এই এক্সেলেশনটাই স্লো একটা এক্সেলেশন করি বা একটা লাইট একটা এক্সেলেশন করি, তাহলে তার পরবর্তী যে ইন্সপিরেশনাল ইভেন্টটা হবে সেটাও কিন্তু অনেক বেশি লাইট হবে, অনেক বেশি শ্যালো হবে। তো সেই জন্য আমরা আস্তে আস্তে এক্সেল করলে নিজেদের ব্রেথটাকে অনেক বেশিক্ষণ ধরে রাখতে পারি। অলরাইট, সো আমাদের কারেক্ট অপশন এখানে হচ্ছে অপশন সি। Stretched receptors in his lungs are then not firing as much, thus lessening the excitatory input to the expiratory centers. Next question. The alveoli contain specialized cells that secrete a phospholipoprotein complex known as pulmonary surfactant. The function of pulmonary surfactant is option A, to provide some rigidity to the alveoli to prevent lung collapse. Option B, to decrease the surface tension of the alveoli, making it easy to expand them. Option C, to facilitate the diffusion of O2 and CO2 by providing protein channels through which these gases flow. Option D, to provide a sticky surface upon which dust and microbes are trapped and disposed of. Basically, surfactant কথাটা থেকে আমরা বুঝতে পারছি যে it has something to do with surface tension. আমাদের যে অ্যালভিওলাইগুলো সেগুলো মানে অ্যালভিওলার যে ইনার ওয়ালটা, দ্যাট ইজ অলওয়েজ সারাউন্ডেড বাই এ থিন লেয়ার অফ ওয়াটার। এবার দিস ওয়াটার অ্যাক্টস অ্যাজ এ রেজিস্ট্যান্স। আমরা যদি এই ওয়াটারটার সারফেস টেনশনটাকে কমিয়ে না দিই, তাহলে আমরা যে এফর্টটা দিচ্ছি ইনহেলেশন করার জন্য তার তুলনায় অনেক বেশি এফর্ট আমাদেরকে দিতে হবে। তো এই পালমোনারি সারফেক্টেন্টগুলো বেসিক্যালি কী করে, এই সারফেস টেনশনটাকে অ্যালভিওলাইর কমিয়ে দেয়, যাতে আমরা অতটা এফর্ট এক্সপেন্ড না করে ইজিলি রেসপায়ার করতে পারি। তো আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, to decrease the surface tension of the alveoli, making it easier to expand them. তাহলে আজকে আমাদের 10টা কোয়েশ্চেন এখানেই শেষ হলো ফর দিস চ্যাপ্টার ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস। আমরা অ্যাগেন ফিরে আসবো ডে 33-তে উইথ এ ডিফারেন্ট চ্যাপ্টার অফ হিউম্যান ফিজিওলজি। টিল দেন সবার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ কিপ প্র্যাকটিসিং অ্যান্ড প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, কারণ দ্য নিডস আর নকিং অ্যাট দ্য ডোর। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। থ্যাংক ইউ।